ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি গত সোমবার থেকে শুক্রবার অবধি বিধানসভার অধিবেশনে ছিলাম। আবার আগামী সোমবার থেকে আবার বিধানসভার পরবর্তী অধিবেশনে চলে যাব। যেহেতু দায়িত্ব একটু বর্ধিত, ফলে আমাকে পুরো বিধানসভাতেই থাকতে হচ্ছে। এর মাঝখানে শিলিগুড়ি শহরে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং বিধানসভার অভ্যন্তরে আমি বেশ কিছু কথা শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং রাজ্যের তুলেছি। সেই নিয়ে আপনাদেরকে অবহিত করব। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জিএস শ্রী নান্টুপাল মহাশয়। আমার সাথে আছেন বিরোধী দলনেতা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অমিত জৈন মহাশয়। আমার সাথে উপস্থিত আছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং মহাশয়। প্রথমত আপনাদেরকে বলি যে নীতি আয়োগের বিষয়কে সামনে রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবাদিকদের সামনে কিছু কথা বলেছেন। যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু, ফলে স্বাভাবিকভাবেই সরকারি স্তরে কোনো বিবৃতি না আসলে ওনার বিবৃতির উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য আমি এই মুহূর্তে করব না। তবে উনি একটি বিষয় তুলেছেন, সেটা হচ্ছে রাজ্যকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হয়েছে। আরেকজন মন্ত্রী কালকে আমাকে কোনো সংবাদ মাধ্যম থেকে এসে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে বিদেশি বিনিয়োগ নাকি রাজ্যে আটকে দিচ্ছে কেন্দ্রের সরকার। আমি বললাম না, ভালো বিনিয়োগ হচ্ছে তো, রাজ্য সরকার রোহিঙ্গাদেরকে দিয়ে ভালোই বিনিয়োগ করাচ্ছে। আর তো বাদবাকি কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগই আসছে না, তো বিদেশি বিনিয়োগ কোথায়? মুখ্যমন্ত্রীর পাশে যারা শিল্পপতিরা ঘুরে বেড়ান তারা অন্য রাজ্যে গিয়ে বিনিয়োগ করছে। তো আমি আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম, এর আগে বলেছি এখানে শিলিগুড়ির থেকে যাওয়ার আগে, যে আমাকে বিধায়ক উন্নয়ন এলাকা তহবিলে যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং বিশেষ করে এই বর্তমান জেলা শাসক তার ভূমিকা অত্যন্ত হতাশাজনক। আমি এই ব্যাপারে এসজেডিএ সিও সাহেবেরও সহযোগিতা চেয়েছি, বারবার করে মাননীয় জেলা শাসক মহাশয়ের সহযোগিতা চেয়েছি। সহযোগিতা তো দূরস্থান, জেলা শাসকের কাছ থেকে ন্যূনতম সৌজন্যতা আমরা পাইনি। কোনো অসুবিধা নেই, সৌজন্যতা দেখাবেন কি দেখাবেন না ওটা ওনার বিষয়। তবে স্পিকার সাহেবকে আমি চিঠি দিয়েছি, মনোজ পান্ত সাহেবকে আমি চিঠি দিয়েছি। এবার আমি গিয়ে চিফ মিনিস্টার ম্যাডামকে আমি চিঠি দেব এবং স্পিকার সাহেবের কাছে অনুমতি চাইব যে বিধানসভার অভ্যন্তরে আমাকে একজন বিধায়ক হিসাবে যেভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে অর্থ খরচ করতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, আমি বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসব। উনি নাকি স্কুটিতে ঘুরছেন, তো ভালো। তো ওনার কাছেও আমি গিয়েছিলাম চিঠি দেওয়ার জন্য, তো উনি ব্যক্তিগতভাবে অক্ষমতা প্রকাশ করেছেন কি অমিত জানে, সময় দিতে পারেননি আমাকে, উনি ব্যস্ত মানুষ। তো আমি কমিশনার ম্যামকে দিয়ে এসেছিলাম এবং কিছুদিনের অপেক্ষা করছিলাম উত্তরে, সে উত্তর পাইনি। তো অসুবিধা নেই, আমি এই দুটো বিষয়কে সামনে রেখে আমি বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসব। এরপরে যে বিষয়টি আমার অবস্থানে অঙ্গীভূত হবে, দেখবেন যে আমি কোনো বিষয় ধরলে ছাড়ি না। যদি কোনো বিষয় ধরি ওটা শেষ না দেখে ছাড়বো না। মোহরগাঁও গুলমা বন্ধ করে রেখেছিল, আবার শুনলাম নাকি প্লাস্টার করেছে। আমি আজকে আমার ছেলেদেরকে পাঠিয়েছি, ওরা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আমি গতকাল, আপনাদেরকে অবাক হতে হবে শুনলে, যেহেতু বিধানসভায় একটু আধটু বলি এবং আমি অস্বীকার করব না যে একটু আধটু লোক ভালোবাসে বিধানসভার অভ্যন্তরে, তো ওনাদেরকে গিয়ে দেখালাম। তো মন্ত্রী, বড় বড় নেতা যারা রাজ্য চালায়, তারা বলছে এইরকম নাকি, হ্যাঁ এটা তো ঠিক না, হ্যাঁ এটা এরকম হচ্ছে কেন? আমি ভাবি এইগুলো কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মতনই নাকি নাটক? 22 থেকে যে জমিতে অবৈধভাবে বিল্ডিং বানিয়ে রেখেছে, সেটা আজ পর্যন্ত ভাঙলো না। আমাকে পঞ্চায়েত মন্ত্রী যিনি বলে আমাকে চিঠি দাও আমি করে দেবো, ওনাকে চিঠি দেওয়ার পরে কনস্ট্রাকশনটা ব্যাপারে আবার ডিএম চিঠি দেয়, এখন ওনাকে বলছি না আমি কি করব আমি বুঝে পাচ্ছি না। এইরকম অসহায়
এটা দুর্নীতিগ্রস্ত নেতা। এই বিল্ডিং যদি না ভাঙে তাহলে মোহরগাঁও গুলমা যারা এই জমি দিয়েছে তাদের ক্ষেত্রেও আমাকে কিছু কথা বলতে হবে। এটা পিএইচির জন্য জমি লাগবে, এটা একটা নেতার চিঠিতে পিএইচির জমি চাইবে নাকি? পাগল নাকি? বলে পিএইচির জন্য জমি চেয়েছে, পিএইচিকে জমি দিয়ে দিয়েছে, পিএইচি জলের সরবরাহ করবে। পাগল নাকি? ওই নেতার কোনো স্ট্যাটাস আছে? উনি কোনো সরকারি পদে আছেন? তাহলে উনি একজন সাধারণ রাজনৈতিক নেতা, শাসক দলের হলেই আজকে আমি এখানে গিয়ে কারো জমি চাইলাম সে দিয়ে দেবে? এই সমস্ত অসত্য কথা আমি আশা করি মোহরগাঁও গুলমাও তার নিজস্ব পজিশন ক্লিয়ার করবে, কেননা ওটা ওনাদের জমিতে হচ্ছে। কেউ যদি ভেবে রাখে যে এই সরকারের আমলে, এই দলের আমলে শেষ কথা, তাহলে তারা যেন ভুল ভাবে। আমি জীবনের শেষ দিন অবধি যা যা ইস্যু তুলছি, আজ নয় কাল সরকার পাল্টাবে এবং আমি আসব। কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না, এটা যেন সবাই মনে রাখে। গজলডোবা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, নাটক করছে। গিয়েছিলাম আমি, আমাকে বলা হলো আপনি বসুন, আমি আসছি। আমি এখনো বলছি 50 মিনিট আমি বাইরে বসেছিলাম, সাধারণ যেভাবে মানুষ বসে। আমি যেহেতু নিজে খুব সাধারণভাবে চলি, আমার কোনো আলাদা স্ট্যাটাসের দরকার পড়ে না, ফলে আমি বাইরে বসেছিলাম। 50 মিনিট পরে বললেন যে আমাকে আরেকটা প্রজেক্ট দেখতে। তাহলে 50 মিনিট আমি বসিয়ে রাখলেন কেন? গজলডোবায় নাটকবাজি? রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক করতে ভালোবাসেন বলে নাটক করবেন সব কিছুতে? মুখ্যমন্ত্রীর এই নাটক করা বন্ধ করতে আমি এই বিধানসভায় এই গজলডোবা নিয়ে অবস্থানে বসব। বড় স্কুল, প্রচুর ছাত্রছাত্রীরা পড়ে। আপনাদের অনেকের মতন, আমি জানি না সবার মতন কিনা, আপনাদের অনেকের মতন আমি চটের বস্তা নিয়ে স্কুলে পড়তে যেতাম। চটের বস্তা আর টিনের বাক্স। এখনো যাবেন শিলিগুড়িতে পাইপলাইনের উপরে স্কুলে, আমি ওইখান থেকে পড়ে আজকে আমি পিএইচডি করেছি, ডক্টরেট করেছি। বড় স্কুলে পড়ে ডক্টরেট করিনি। ফলে স্কুলের পুলিশ হেফাজতের রং ফং চেঞ্জ হয়ে গেল। বাহ 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 বাহ। আজ পর্যন্ত সিপি সাহেবের কোনো মন্তব্য নেই। আমি বিধানসভার অভ্যন্তরে এই প্রশ্ন তুলেছি, ব্যাস সব চুপ। বলে তাই নাকি? আমি তো যাই, আমরা তো যাই না। অথচ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, সিপিকে চিঠি দিয়েছি, সিপি সাহেবকে। বিধাননগরে একটি বাচ্চা মা 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, সেখানে ওই অবৈধ বালি পাচারকারী ট্রাক্টর নাকি ওখানে মারা গেল চাকার নিচে। পুলিশ চুপ। হ্যাঁ, এত মানে আমি ভাবতে পারি না এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে? সব পুলিশ তো খারাপ না, রাস্তাঘাটে তো অসংখ্য পুলিশ বলে শঙ্কর এই সরকারটা কবে যাবে আমরা বাঁচি। আইসিওসি সব ক্ষেত্রে তো ভালো কাজ করছে না। ওখানকার আইসি সাহেব আপনি যদি এটা ভেবে রাখেন যে তৃণমূলের এই সমস্ত লোকদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে চুপ করে থাকবেন, ভুল করছেন। 21শে জুলাই পর্যন্ত যারা এই অপরাধের সাথে যুক্ত শুনলাম, তারা নাকি ওখানকার লোকরা বললো ওরা ওইখানে থেকে ঘুরে আসছে। ঘুরে আসার পরে বলে কে ধরবে আমাদের? আমরা 21শে জুলাইয়ের স্ট্যাম্প মারা। বলে কিনা 21শে জুলাইয়ের স্ট্যাম্প যদি থাকে তাহলে আপনি যা অপরাধ করবেন সব মাপ। আমরাও দেখতে চাই কিভাবে মাপ হয়। আমাদের এই সময় আর 3টে বিষয়। এক হচ্ছে ডেঙ্গু। আমি বারবার করে বলি, আমাদের এখানকার শহরের মেয়র সাহেব, তিনি 2বারের মন্ত্রী, দীর্ঘদিন রাজনীতি করেন। আমার ধারণা অশোকদার পরে এত বর্ষিয়ান নেতা আমাদের শহরে আর নেই। আমরা তো ওনার কাছ থেকে শিখব। ওনার মেয়রশিপে ডেঙ্গুতে একটি বাচ্চা মারা গেল। আমার কাছে অভিযোগ হচ্ছে যে নার্সিংহোম প্রথমে বলল ডেঙ্গু, তারপরে স্বাস্থ্য দপ্তরকে ওখান থেকে চেঞ্জ করিয়ে দেওয়া হলো প্রেশার দিয়ে। শুধু চেঞ্জ করা নয়, ওই অঞ্চলে যে স্যানিটাইজ করার ব্যাপার থাকে সেটা পর্যন্ত করা হলো না। এইটা প্রত্যাশিত নয় মেয়র সাহেবের কাছ থেকে।
আমি কোনো কটু মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা তো শিখবো, আমরা তো ওনাদের কাছ থেকেই শিখবো। উনি তো মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, শহর মাননীয় মেয়র সাহেবের উপস্থিতিতে অভিভাবকহীন হয়ে যাচ্ছে। শহরের প্রথম নাগরিকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমি একটার পর একটা বলতে পারি, টোটো থেকে শুরু করে এসএফ রোডের গাছ কাটা থেকে শুরু করে, আমার ধারণা বর্ধমান রোড থেকে কোনো গাছ কাটা নিয়ে অসংখ্য দেখছি আমাকে মানুষজন পাঠাচ্ছে। আমি আগামীকাল অমিতকে নিয়ে যাব, অন্যদেরকে নিয়ে যাব। আমি ঠিক জানি না, এর আগে এখানেও আমরা দেখলাম সেবক রোডেও প্রচুর গাছ টাছ কাটা গেছে। কোনো কোনো জায়গায় গাছ কাটাটা দরকার হতে পারে, তার সাবস্টিটিউট ব্যবস্থা হোক, কিন্তু গাছ কাটাটা হ্যাবিটে পরিণত করছে। কিডন্যাপিং এবং মিসিং, হঠাৎ করে আমাদের শহরে কিডন্যাপ, মিসিং এগুলো খবর প্রচুর বেরিয়েছে। আমি শুধু প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, শুনলাম নাকি অনেক ক্ষেত্রে ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর তথ্য এসছে, এটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক প্রচুর মিসিং পার্সন তারা কিন্তু এখনও ফেরেননি। মানে তাহলে যদি সম্ভব হয়, তাহলে যা যা মিসিং পার্সনসদের লিস্ট এই সময়কালে জমা পড়েছে তথ্য আকারে, তাদের নামের তালিকা প্রকাশ করে বা তাদের নাম প্রকাশ করে, এদের মধ্যে এ মিসিং ছিল, এ পাওয়া গেছে, এই রকম করে যদি একটা তালিকা প্রকাশ করেন, তাহলে মনে হয় আমাদের শহরবাসীর মনে আতঙ্ক তৈরি হবে না। এটাই মূলত আমার আজকে বলার। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রথম কথা, আমি সোমবার যাব। আপনাদেরকে বিধানসভার বিভিন্ন কথা আপনারা, আমি যার কাছ থেকে রাজনীতি শিখেছি অশোকদার মুখে শুনতে, তবে বিধানসভায় বেশ ভালো লাগে। গতকালও একটি ডিবেট হয়েছে আমার এবং মানস রঞ্জন ভূঁইয়ার মধ্যে, অনেক দিন পর ওনার সাথে একটা বড় ডিবেট করার সুযোগ হয়েছিল, ভালো লাগে। এবার ঘটনাচক্রে হচ্ছে যে গতকাল নীতি আয়োগের বিষয় নিয়ে একটা রেজুলেশন মুভ করার ছিল। তখন ঠিক ছিল মুখ্যমন্ত্রী যাবেন না। যেই মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, অমনি নীতি আয়োগের রেজুলেশন চেঞ্জ করে রিভার কমিশনের একটা রেজুলেশন নিয়ে আসা হয় 169-এ। সকাল 11টার সময় রেজুলেশন দিচ্ছে, আর দুপুর 1:30টার সময় সেই রেজুলেশনের উপরে বিরোধী পক্ষে বা বিপক্ষে সে তার আলোচনা করবে। তাহলে মুখ্যমন্ত্রীর মর্জি মতো যে বিধানসভা, মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, উনি যদি থাকেন তার জন্য কি মোশন আনতে হবে, কি রেজুলেশন আনতে হবে, এর ভিত্তিতে দাঁড়িয়ে বিধানসভা চলছে। স্পিকার সাহেব বিভিন্ন বিষয় নিয়ে কালকে আমার যা অবজারভেশন সেটা আমি রেখেছি, আজকে নতুন করে বলতে চাই না। ফলে সোমবার গিয়ে যদি আমি দেখি যে বিষয়গুলো রাখা আছে সেটার কোনো সাডেন চেঞ্জ হল, ফলে আমি সেই সাডেন চেঞ্জ হবে কি হবে না না দেখে আমি বলবো না। তবে সামনের সপ্তাহে করব, এটা আপনারা জেনে রাখেন। বিধানসভার অভ্যন্তরে অবস্থান করার অনুমতি আমি চাই। এক, বিরোধী দলের বিধায়কদেরকে এতদিন বিভিন্ন জায়গায়, সে প্রশাসনিক সভা, সে রোগী কল্যাণ সমিতি হোক বা অন্যান্য যে উন্নয়ন সংস্থা, তার থেকে বাদ রাখা, আইসিডিএসের কমিটি থেকে বাদ রাখা, এগুলো তো চলছে। আমার মতন অনেক বিধায়কদের ক্ষেত্রে আমরা দেখছি যে সামান্য পরিমাণ অর্থ আমরা পাই বিধায়ক উন্নয়ন তহবিলে, সেটাকেও অবরোধ করা হচ্ছে, আটকে দিচ্ছে। এক্ষেত্রে জেলা শাসকের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি এক তৃণমূল কংগ্রেসের কি চেয়ারম্যান না অলোকবাবু, উনি ওনার মেয়ের নামে একটা লিজ, চা বাগানে লিজ দেওয়া জমিতে অবৈধভাবে যে বিল্ডিং বানিয়েছেন, সেই বিল্ডিং এখনও ভাঙেননি, অর্থাৎ 2022 থেকে আমি এটা নিয়ে বলে যাচ্ছি। সেটা গজলডোবাতে যে জমি নিয়ে নাটক হচ্ছে, জমি এবং রিসোর্ট ভাঙা নিয়ে, সেটাকে সামনে রাখা। এই তিনটে মূল বিষয়কে সামনে রেখে আমি বিধানসভার অভ্যন্তরে স্পিকারের কাছে অবস্থান করার অনুমতি চাইব। এবং সাথে চা বাগানের নিয়ে আমি বিশাল মনোজোড়াও একটি মোশন এনেছিলাম 185-এ। সেটা 2023 সালের
অগাস্ট মাসে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। আজ পর্যন্ত সেই মোশন, চা বাগানের শ্রমিকদের দুর্দশা নিয়ে আজ পর্যন্ত সেই মোশনের ফেট আমরা জানি না। এই যে বিরোধীরা কোনো কিছু আনলে তাকে পিছিয়ে দেওয়া, আর সকালবেলা ঠিক করে 1 ঘন্টার মধ্যে আরেকটা নতুন মোশন নিয়ে এসে প্লেস করে দেওয়া, এতেই প্রমাণিত হয় যে চা বাগানের শ্রমিকদের উপরে কি অবর্ণনীয় শোষণ তো বলবো না, অত্যাচার বা বঞ্চনা নামিয়ে নিয়ে এসছে। ফলে এই 4টি বিষয়কে সামনে রেখেই আমি স্পিকার সাহেবের কাছে এই অবস্থানের অনুমতি চাই। মোহরগাঁ গুলমার সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আপনি মুভমেন্ট করেছিলেন, লাটাগুড়িতে রিসোর্ট তৈরি, সেটাতেই কি লাটাগুড়ির রিসোর্টের ফার্স্ট হিয়ারিং হয়েছে, কিছু অবজারভেশন ওনারা দিয়েছেন। আমি অগাস্ট মাসের 15 তারিখের পরে আমার সেকেন্ড এই লাটাগুড়ির রিসোর্ট নিয়ে আমার সেকেন্ড কোর্টে সাবমিশনটা আমি অগাস্ট মাসের সেকেন্ডে করব, এই অ্যাসেম্বলির সেশনের পরে। শুধু লাটাগুড়ি নয়, প্রশ্নটা করে আমার ভালো হলো। এই যে এখানে কাওয়াখালীতে যে পদ্ধতিতে সরকারি জমি অধিগ্রহণ, পরবর্তীকালে হিটকোকে দিয়ে দেওয়া, হিটকোর থেকে আবার পরবর্তীকালে আরেকটি বাণিজ্যিক সংস্থা নেওয়া, এবং সেখানে আমরা এতদিন জানতাম একটা ফিল্ম সিটি হবে, একটা ক্রিকেট স্টেডিয়াম হবে, সেইগুলো সব হঠাৎ করে আর সেগুলো দেখা যাচ্ছে না। একটা বড় বোর্ড লেগেছে মার্কেটিং কি যেন কমপ্লেক্স ইত্যাদি, শপিং মল ইত্যাদি হবে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মাটিগাড়া বিডিও সাহেবকে বলে এসেছিলাম, যেহেতু আপনারা বুঝবেন যে বিরোধী দলের মুখ্য সচেতক হওয়ার কারণে আমার পক্ষে অধিবেশনের প্রত্যেক দিন থাকাটা যেহেতু আবশ্যক হয়ে গেছে, ফলে এই পুরো বিষয়টা এবং সাথে উত্তরায়ণের যে জমি, যে চুক্তির করে রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেইখানে যে ম্যাপ সাবমিট হয়েছে, আমাকে অনেক নাগরিকরা ওখানকার জানিয়েছেন যে সে তার উপরে দাঁড়িয়েও বেশ কিছু অল্টারনেশন হয়েছে বা যা ছিল সেই জায়গাটাকে পরিবর্তন হয়েছে। পুরো বিষয়টাকে আমি জানার চেষ্টা করছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলো কিন্তু আমার সামনের দিনের রাজনীতিতে আসবে। পৌরসভা অনেক কাজ করেছে এটা দেখেছি, এবং সরকারি কোনো অনুমতি নেয়নি। রেল এই ব্যাপারে ভীষণভাবে অবগত আছে, এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। কিন্তু আমার শহরের জন্য পৌরসভার কোথাও কাজ করতে অসুবিধা হচ্ছে রেলের কারণে, পৌরসভা বা মাননীয় মেয়র সাহেব যদি আমাকে বলে, আমি নিজে ওনার সাথে অ্যাকম্পানি করব এই জটিলতা দূর করবার জন্য। এই আমি অবশ্যই স্পিকার সাহেবকে আমি একটা চিঠি অলরেডি দিয়েছি, মনোজ পন্তকে দিয়েছি। এইখানে দাঁড়িয়ে আমি লাস্ট প্রায় 60খানা কাজের জমা দিয়েছি, তার মধ্যে 8 থেকে 10খানা কাজ হয়েছে। বেশিরভাগ কাজে টেন্ডার ভেটিং ইত্যাদি হয়নি, এবং তার পাশাপাশি হচ্ছে টেন্ডার ডাকার পরে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, তারপরে কি আরও কি করতে করতে একটা টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করতে 3 মাস, 4 মাস, 6 মাস, তারপরে কাজ করতে আরও 8 মাস, অথচ আমাদেরকে 6 মাসের মধ্যে কাজগুলো শেষ করতে হয়, এবং ইউসি না দিলে সেই টাকাটা রিলিজ হয় না। এমনকি ইউসি জমা দেওয়ার পরেও টাকা রিলিজ করেননি ডিএম ম্যাম। তো এই যে এই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি বিশদ আকারে আমি ইতিমধ্যেই তুলে দিয়েছি স্পিকার সাহেবকে এবং মনোজ পন্ত সাহেবকে, এবং আমি এসজেডিএস সিও সাহেবকেও দিয়েছি, এবং আমি ডিএম ম্যামকেও দিয়েছি। কিন্তু ডিএম ম্যামের একটা আমি জানি না, আমরা এর আগেও দার্জিলিংয়ে অনেক জেলাশাসক দেখেছি, তারা কিন্তু শিলিগুড়িতে আসতেন, দেখা যেত, আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারতাম। এনাকে তো আমি এনাকে পাওয়াই মুশকিল। ইনি শুধু একমাত্র একটা কাজ করেন, মেয়র সাহেবের সাথে বাজারে যান, বাজার টাজার ঘোরেন, কিন্তু আর ওনাকে খুঁজে পাওয়া যায় না শিলিগুড়ি শহরে। বিষয়টা সম্পর্কে আমি জানি না, কারণ ডিএম ম্যাম উনি, আমরাও তো বিধায়ক, শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে এই শহরের জন্য কাজ করতে এসেছি। তো উনি যদি ভাবেন যে মেয়র সাহেবই একমাত্র যার সাথে উনি কথা বলবেন, ওনারা আর কারো সাথে কথা বলবেন না, ভুল করছেন। আমরা
কাটমানি খাওয়া বিধায়ক না। ওনার জানা উচিত আমরা কাটমানি খাওয়া বিধায়ক না, পয়সার জন্য রাজনীতি করি না, মানুষকে ভালোবাসি তাই রাজনীতি করি। উনি যদি ভেবে রাখেন যে শিলিগুড়ির মানুষের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে উনি ভুল করছেন। কেননা শিলিগুড়িতে থাকলে এই বিষয় নিয়ে আমি রাস্তায় নামব।